যেখানে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আধিপত্য বিস্তার করা হয়েছিল, যেই মাঠে রিয়াল মাদ্রিদের চোখে চোখ রেখে লড়াই করেছিল, যেই মাঠে বেনফিকা শুধু রিয়ালকে হারায়নি বরং ইতিহাস লিখেছিল শেষ মুহূর্তে গোল করে, সেই রিয়াল মাদ্রিদ যখন বেনফিকার মাঠে আবারও খেলতে যায়, ফুটবল বিশ্বে একটা নানা রকম তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল না? আবার বোধহয় এমন কিছু দেখতে যাচ্ছে ফুটবল বিশ্ব যেখানে অনেকেই অবাক হয়ে যাবে, অনেকে খুশিতে আত্মহারা হয়ে যাবে। কে খুশি হলো, কে বেজার হলো, সেই তর্ক, সেই আলাপে অনেক পরে যাওয়া যাক। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের গোলে পুরো জায়গাটা যে স্তব্ধ হয়ে গেছে, স্টেডিয়াম জুড়ে নীরবতায় ছেয়ে গেছে, একই সাথে যারা রিয়াল মাদ্রিদ ভক্ত এবং ব্রাজিলের ভক্ত তারা অবশ্যই নীরবতা ভেঙে উৎফুল্লতায় ভেসে উঠেছে। রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়রের এই গোলটা দেখার পর কি এখন ভিনিসিয়াসকে মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ বলার সময় কি হয়েছে? না, এখনও পর্যাপ্ত হয়নি, তবে বললেও বোধহয় খুব একটা ভুল হবে না। কেন বলুন তো? যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র যত স্ট্রাগল করুক না কেন, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ আসলে সে যেন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে, নিজের জাত চেনাতে মোটেও দেরি করে না। ভিনিসিয়াসের এই গোলটা ছাড়া প্রথম হাফের শেষ 5 মিনিট বা 7 মিনিট বা ধরে নেন তর্ক সাপেক্ষে 10 মিনিট, এই জায়গাটুকু ছাড়া রিয়াল মাদ্রিদ যে আসলে খুবই ভালো খেলেছে ওটা বলার আসলে খুব বেশি একটা সুযোগ নাই। দেখুন, একজন ভক্ত হিসেবে খেলা দেখুন অন্য জিনিস, কিন্তু ফেয়ার বিশ্লেষণে যখন আপনি যাবেন, সমালোচনার পাশাপাশি ম্যাচের ভালো দিক খারাপ দিক দুটোই আলোচনা করা উচিত। ভালোটা অবশ্যই আপনারা দেখেছেন, আমি একটু খারাপটা নিয়ে আলোচনা করতে চাই। প্রতিপক্ষের মাঠে খেলা, এই জন্য রিয়াল মাদ্রিদ একটু সেফ খেলেছে, এটা অনস্বীকার্য। রিয়াল মাদ্রিদ যদি একটু সুবিধা পেয়ে থাকে তাহলে সেই সুবিধাটাকে জানেন যে আজকে মাঠে বৃষ্টি হয়নি বা তুষারপাত হয়নি, যে কারণে এই ধরনের পিচে যদি বৃষ্টি হয় বা তুষারপাত হয় তখন খুব বেশি কষ্ট হয়ে যায় সেখানে যারা রীতিমতো খেলতে অভ্যস্ত, আর রিয়াল মাদ্রিদ তো সবসময় ওখানে খেলে না, যে কারণে ওই জায়গাটার সাথে অ্যাডজাস্ট করতে খুব বেশি একটা সমস্যা হয়, সহজ হয় না। তো ওই জায়গায় বৃষ্টি না হওয়াটা রিয়াল মাদ্রিদের জন্য বেনিফিট। একই সাথে রিয়াল মাদ্রিদ শুরু থেকে সচেতন ফুটবল খেলেছে। প্রথম হাফে যে গোলগুলো মিস করেছে সেটা ছিল খুব বেশি বিচ্ছিরি, এবং সেই সাথে বলতে হয় যে সমালোচনার উচ্চ পর্যায়ে চলে যাওয়া উচিত, তার কারণ প্রথম হাফে কিলিয়ান এমবাপে 3টা গোল মিস করেছে। এই মিসগুলো আসলে ক্ষমা করা যায় না, তার কারণ হলো নকআউট স্টেজ, এখানে আপনাকে গোল করতেই হবে। এটা লিগের ম্যাচ তো না, এটা তো চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ, এবং হেরে গেলে আপনি বাদ, সেখানে এই ধরনের চান্সেসে আপনি যদি মিস করেন তাহলে সেটা খুবই দুঃখজনক হয়। কিলিয়ান এমবাপের 3টা মিস, মিডফিল্ডে এখনও বেশ কিছু স্ট্রাগলের চিত্র ফুটে ওঠা, একই সাথে ডিফেন্সে ম্যান মার্কিংয়ের এখনও যে দুর্বলতাটা চোখে পড়ছে সেটা আসলে আপনি এড়িয়ে যেতে পারবেন না, বা এই দুঃখটা আসলে আপনি আলাদা করতেও পারবেন না। প্রথম হাফের একদম শেষ 5-10 মিনিট রিয়াল মাদ্রিদ একটু ভালো খেলেছে এবং বেনফিকাকে চেপে ধরেছিল। এই চেপে ধরাটা নিশ্চয়ই আপনার ভালো লেগেছে বা আপনি অবশ্যই আনন্দ করেছেন, কিন্তু একটা গোল কি আসলে অনেক কিছু? আমি ব্যক্তিগতভাবে সেটা মানতে পারছি না, কারণ ফুটবলে একটা গোলে সবসময় ডিফেন্ড করা যায় না। হ্যাঁ মানছি, পরের লেগটা হবে সান্তিয়াগো বার্নাব্যুতে, সেখানে নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে। তবে এই ভালোর জায়গায় রিয়াল মাদ্রিদ বেনফিকার বিপক্ষে নিজেদের ঘরের মাঠে যখন নামবে, সেখানে আরও একটা অ্যাডভান্টেজ কি জানেন? শুধু ঘরের মাঠে খেলছে না, ডাগ আউটে হোসে মরিনহো থাকবে না, এর চেয়ে সুখের সংবাদ আর কিছু হয় না। মানে হলো, একসময় একটা প্রবাদ ছিল, ক্রিস্টিয়ানো রোনালদো যখন মাঠে থাকে তখন যে কোনো দল কেমন যেন একজন বেশি নিয়ে খেলে, এই ধরনের আপনারা অনেক কথা শুনেছেন না? হোসে মরিনহো হচ্ছে এমন একজন লোক যে ডাগ আউটে দাঁড়িয়ে থাকে, সে 11 জন মাঠে নামায়, কিন্তু তার মেধাটা মাঠের ভেতরে এমনভাবে বিচরণ করে আপনার কাছে মনে হবে যে বেনফিকা 12 জন নিয়ে খেলতে নেমেছে। তো সেই 12 জনের একজন অবশ্যই ডাগ আউটে থাকবেন, এটা একটা প্লাস পয়েন্ট। হ্যাঁ ডেফিনেটলি উপরে হয়তো বা কোথাও বসে থাকবেন, সেই জায়গা থেকে মনিটরিং করা হবেন, কিন্তু যে ওনার অনুপস্থিতিটা বেনফিকা অনেক বেশি মিস করবে রিয়াল মাদ্রিদের মাঠে। রিয়াল মাদ্রিদের ডিফেন্স নিয়ে আসলে দুঃখের কিছু কিছু জায়গা বলতে হয়। আমি আপনাদের সামনে কথা বলার আগে একটা বার্তা পেয়েছি, সেই বার্তাটা আসলে আপনাদের সামনে শেয়ার করা উচিত। সেই বার্তাটা হলো যে রিয়াল মাদ্রিদের হয়ে ভিনিসিয়াস জুনিয়র তো আজকে খেলতে নেমেছে, রাইট? এই জায়গাটা ভিনিসিয়াস যদি বেনফিকার হয়ে খেলতো তাহলে ডিফেন্ডাররা আজকে নাকানি চোবানি খাইতো এক প্রকার। এইটা বলার অর্থ কি জানেন? যে রিয়ালের ডিফেন্সটা বেশ কিছু জায়গায় নড়বড়ে ছিল এবং ম্যান মার্কিংয়ে বারবার মিস করছিল। যদি কামাভিঙ্গা এবং আর্লিয়ান শুয়েমেনি যদি ঠিকঠাক মতন এসে মানে ডিফেন্সে বা ডিপে এসে যদি সহযোগিতা না করতো তাহলে এক্সপোজ হওয়ার বেশ সুযোগ ছিল। তো এই জায়গায় অবশ্যই রিয়াল মাদ্রিদকে উন্নতি করতে হবে, এবং বলতে হবে যে আরবালোয়া পুরো স্কোয়াডের সাথে যেভাবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন স্কোয়াডটা, তাই মনে হয় যে অবশ্যই তিনি একটা ভালো সংবাদ পেতে পারেন। দেখুন,
নকআউট থেকে উঠে যাওয়ার পর আপনি যখন পরের রাউন্ডে যাবেন, এর আগে রিয়াল মাদ্রিদের জন্য ক্ষতিকারক যে জায়গাটা একটা জায়গা হয়ে গেছে সেটাকে জানেন। আজকের ম্যাচে 3 জন প্লেয়ার, খুব সম্ভবত আমি যদি ভুল না করি, আলভারো কারেরাস, আর্লিয়ান শুয়েমেনি আর হচ্ছে ডিন হাউজেন, এই 3 জন প্লেয়ার যদি আজকে ইয়েলো কার্ড পেতেন তাহলে কিন্তু তারা পরের ম্যাচ অর্থাৎ ঘরের মাঠের লেগটা মিস করতেন। একই সাথে আজকে দেখুন ভিনিসিয়াস জুনিয়র ইয়েলো কার্ড পেলেন, কিলিয়ান এমবাপে ইয়েলো কার্ড পেলেন। এই দুটো ইয়েলো কার্ড যদি পরের ম্যাচে কোনোভাবে যদি নিজেদের ঘরের ম্যাচে খেয়ে যান তাহলে নকআউটে যে প্রথম লেগ কিন্তু অবশ্যই ভিনিসিয়াস জুনিয়র মিস করে বসবেন অথবা কিলিয়ান এমবাপে মিস করবেন। এইটা কি আসলে ঠিক হইল? হ্যাঁ, খেলার মধ্যে তাদের সচেতন থাকতে হবে। তারা আগেভাগে জেনে গেছে যে আমরা একটা ইয়েলো কার্ড খেলে হয়তো বা বাদ হয়ে যাব বা যদি কার্ড চলে আসে তখন আমরা পরের ম্যাচ খেলতে পারবো না। এটা ঠিক আছে, এটা তারা জানবেন আগে থেকে, কিন্তু স্লিপ অফ টাং বলতেও তো একটা কথা আছে, কিংবা মোমেন্টামের উপরে থাকলে কখন কোনটা কে করে বসে কে বলে বসে তখন এটা তো আর বলা যায় না। তার কারণ হলো হোসে মরিনহো আজকে জানতেন যে তিনি আজকে ডাবল ইয়েলো পাবেন, এটা তিনি জানতেন না, বাট তিনি ওই মেজাজের খেয়ে গেছেন। তো ভিনিসিয়াসের জুনিয়রের মেজাজটাও তো আসলে ওই কোয়ালিটির, যদি আবার একটা খেয়ে বসেন তাহলে তো আরেকটা ম্যাচ মিস করবেন। তো এই জায়গাগুলো আরও বেশি সতর্ক থাকলে রিয়াল মাদ্রিদ অবশ্যই আরও বেটার অপশনে থাকবে। এমনিতেই ঘরের মাঠে ভালো থাকবে, এটা ঠিক আছে। আস্তে আস্তে যত সময় যাবে রিয়াল মাদ্রিদ এখন থেকে ভালো করা শুরু করবে। কেন জানেন? তার একটা মূল জায়গা হলো যে সময় যত যাচ্ছে প্লেয়াররা ফিট হয়ে ততটা ফিরে আসছে। একটা কথা বলে শেষ করতে চাই, না বললেই নয়, তা হলো টনি ক্রুস যখন ছিল তখন আপনারা অনেকেই তার লং পাসগুলো চোখ ভরে দেখেছেন, হৃদয় জুড়ে গেছে, আপনার ভেতরটা শীতল হয়ে গেছে। সেই টনি ক্রুসের অভাব কেউ পূরণ করতে পারবে না জানি, কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ফিরে এসে শেষ 2 ম্যাচে যে লং থ্রুগুলো আপনাকে দেখালো, আপনার চোখটা অনেকটা শীতল হয়েছে না? নিশ্চয়ই হয়েছে। আমি অনেক উপভোগ করেছি ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের এই ধরনের পাসগুলো। বিশ্বাস করুন, তার চোখের ভাষা, তার মেজাজ যদি একবার প্লেয়াররা বুঝে যায় তাহলে ট্রেন্ট আলেকজান্ডার হবে রিয়াল মাদ্রিদের জন্য আরও একটা আশীর্বাদের নাম। পুরো খেলা তো নিশ্চয়ই আপনারা দেখেছেন, এবং শেষ করার আগে যদি একজন ব্যক্তির কথা না বলি তাহলে খুব অন্যায় হয়ে যাবে, সেটা হলো থিবো কুর্তোয়া। একেবারে বরাবর, মানে এই কথাটা কতবার যে বলেছি তার তো কোনো ঠিক নাই। সে হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য একটা আশীর্বাদ। এই আশীর্বাদটাকে আসলে কদর করা উচিত, আর এই কদর করতে হলে ডিফেন্ডারদেরকে আরও ভালো করতে হবে, আরও সচেতন হতে হবে। আমি যা দেখেছি তা আপনার সামনে তুলে ধরেছি। আপনারা কি দেখেছেন? কোন জায়গাটা আমি মিস করেছি, কোন জায়গাটা আমি ভুলে গেছি বলতে, সেটা নিশ্চয়ই আপনি বলতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।